Dear student, welcome to English second paper class on Facebook Live. Our today's topic, transformation of sentences complex to simple, presented by Sheikh Muhammad Shariful Alam, Assistant Professor, Department of English, Sheikh Syed Nazrul Islam College, Mymensingh. Rule 1. Since is when যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। Dear student, before going to start our rule, changing complex sentence into simple, I'd like to give you some information about what is complex sentence and what is simple sentence. You know, complex sentence, there are two clauses in a complex sentence. One is principal clause and the other is subordinate clause. In a complex sentence, these two kinds of clause included. That means the combination of two clause form a complex sentence. And in a simple sentence, there is a single subject and a single finite verb. These are the characteristics of a simple sentence. So, when we change complex sentence into simple, we should keep in mind, in a complex sentence there are দুইটা sentence, দুইটা clause, একটা principal clause আর একটা subordinate clause. তো অবশ্যই দুইটা clause এ দুইটা subject আছে, দুইটা clause এ দুইটা verb আছে, finite verb আছে। যখন এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তখন ওই কমপ্লেক্স সেন্টেন্সের দুটি সাবজেক্টকে একটিতে রূপান্তর করতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি ফাইনাইট ভার্বকে একটি ফাইনাইট ভার্ব রাখতে হবে, অন্যটিকে নন ফাইনাইট করে দিতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সে একটির বেশি ফাইনাইট ভার্ব রাখা যাবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা দেখি প্রথম যে নিয়মটা, কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। এখানে আমরা যে কিওয়ার্ড গুলো দেখছি, সিন্স, এজ, when, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর এই ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করার যে কনজাংশন থাকে বা যুক্তকারী থাকে, তাদেরকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে সিন্স, এজ, when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল করার নিয়ম। আশা করি তোমরা ধারণা পেয়েছো কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে। কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটো অংশ থাকে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে এবং সিম্পল সেন্টেন্স সম্পর্কে। আমি এই জন্যই ধারণাটা দিলাম যে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স না বুঝি, সিম্পল সেন্টেন্স না বুঝি, তাহলে কিভাবে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব? এই জন্য আমি একটু ধারণা দিয়ে দিলাম। এখন আসো আমরা কিভাবে সিন্স, এজ, when যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করা যায় সেটা নিয়মটা আমরা দেখব। তো প্রথমেই দেখি এর প্রথম অংশ, সাবজেক্ট একই হলে। খুব সংক্ষিপ্তভাবে লেখা আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ, এই দুইটা অংশের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হবে তার সংক্ষিপ্ত রূপ আমি এখানে লিখেছি সাবজেক্ট একই হলে। সাবজেক্ট একই হলে এরকম কমপ্লেক্সকে সিম্পল করতে হলে সিন্স, এজ, when উঠে যাবে, অর্থাৎ সিম্পল করার সময় এই শব্দগুলো, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকবে না। প্লাস
সাবজেক্ট উঠে যাবে, যেহেতু দুইটা সাবজেক্ট একই, প্রথম অংশটা উঠিয়ে দিতে হবে, প্লাস টু বি ভার্ব উঠে যাবে, যদি টু বি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব, এগুলো উঠে যাবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মূল ভার্ব এর সঙ্গে আইএনজি যুক্ত হবে। আমরা জানি ভার্ব বিভিন্ন রূপে থাকে, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ইত্যাদি। তো যখনই আমরা আইএনজি যুক্ত করতে যাব, তখন ওই ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস প্রথম বাক্যাংশের বাকি অংশ, প্লাস আমাদের একটা কমা দিতে হবে, প্লাস দ্বিতীয় বাক্যের সাবজেক্টের স্থলে প্রথম বাক্যের সাবজেক্ট। আমি উদাহরণ দিব, তখন তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। যেহেতু সাবজেক্ট একই, প্রথম আমরা কি ব্যবহার করি? নাউন। আর পরবর্তী সাবজেক্টের যখন একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তখন একটা প্রনাউন ব্যবহার করি। দ্বিতীয় বাক্যে প্রনাউন থাকবে, প্রথম বাক্যে থাকবে নাউন। যখন আমরা প্রথম বাক্যের নাউনটাকে উঠিয়ে দিলাম, সেই নাউনটা চলে গেল, দ্বিতীয় বাক্যে রয়ে গেল প্রনাউন। এই প্রনাউন আর নাউন একই জনকে বা একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, সো প্রথম বাক্যের নাউনটা উঠিয়ে দিলাম, দ্বিতীয় বাক্যে প্রনাউনটি রয়ে গেল। আমরা প্রনাউনটি দ্বিতীয় বাক্যে ব্যবহার না করে প্রথম বাক্যের নাউনটাকে দ্বিতীয় বাক্যের প্রনাউনের স্থলে আমরা বসিয়ে দেব, তাহলে ওই নাউনটা আমরা পাবো, অন্যথায় এই নাউনটাকে আর পাওয়া যাবে না। প্লাস দ্বিতীয় বাক্যে বাকি অংশ, অর্থাৎ দ্বিতীয় বাক্যে তেমন কোনো পরিবর্তন হয় না। আমরা একটা উদাহরণ দেখব, তারপরে আরো কিছু কথা বলবো এই নিয়মের উপর। আমরা উদাহরণটাতে চলে যাই। এক্সাম্পল, since the man killed the bird, he brought bad luck to the crew. এটা একটা কমপ্লেক্স বাক্য, এর দুইটা অংশ আছে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম, এই since যুক্ত যে বাক্যাংশটা আছে, এটাকে বলা হয়, এই যে since যুক্ত যে বাক্যাংশটা আছে, এই বাক্যাংশটা কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এই বাক্যাংশের স্বাধীনতা নেই। একটা পরিপূর্ণ স্বাধীন বাক্য হতে হলে তার তিনটা যোগ্যতা থাকতে হয়, তিনটা জিনিস থাকতে হয়। একটা হলো যোগ্যতা, একটা হলো আকাঙ্ক্ষা, একটা হলো আসক্তি। এই তিনটার কোন জিনিসটার অভাব আছে প্রথম বাক্যে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারো। এই জন্য এটাকে প্রিন্সিপাল ক্লজ বা পরিপূর্ণ বাক্যাংশ বলা হয় না। সিন্স দ্য ম্যান কিল দ্য বার্ড, যেহেতু লোকটি পাখিটিকে হত্যা করেছিল, এই কথাটুকু বলার পরে একটা আকাঙ্ক্ষা থেকে যায়, ফলে বাক্য পরিপূর্ণ হয়নি। এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ। তোমরা সহজে এখন সাবঅর্ডিনেট ক্লজ চিনতে পারবে। আর বলে রাখা ভালো যে এই কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করব, তখন আমাদের বাক্যের যে পরিবর্তনগুলো করতে হবে, তার বেশিরভাগই এই সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তনটাই করতে হবে। এই বাক্যের সাবজেক্টকে পরিবর্তন করতে হবে, এই বাক্যের ভার্বকে পরিবর্তন করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। তো আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজটা পাইলাম। আমরা উপরের যে স্ট্রাকচার লেখা আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে দেখছি যে সিন্স আছে, যে সিন্স থেকে আমরা সিন্সটাকে উঠিয়ে দিব, তারপরে সাবজেক্ট সেটাও উঠে যাবে, তারপর টু বি ভার্ব থাকলে উঠে যাবে, এখানে কোনো টু বি ভার্ব নেই। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্বটা আছে কিল্ড, পাস্ট ফর্ম, তো তার সাথে আইএনজি করতে হলে তার প্রেজেন্ট ফর্মের সাথে বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বেস ফর্মটা কি? কিল, তার সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? কিলিং। তারপরে কি আছে? বাকি অংশ, বাকি অংশ কি আছে? দ্য বার্ড, তাহলে কিলিং দ্য বার্ড, কমা, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট স্থলে প্রথম বাক্যের সাবজেক্ট, প্রথম বাক্য দ্য ম্যান, এটা আমরা দ্বিতীয় বাক্যের যে প্রনাউন আছে সেই জায়গায় নিয়ে আসবো। এইটুকুই শুধু দ্বিতীয় বাক্যের পরিবর্তন। এই জায়গায় দ্য ম্যানকে নিয়ে আসলে কি হবে বাক্যটা? দ্য ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। আমরা আনসারটা দেখি এখন। কিলিং দ্য বার্ড, দ্য ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এই হলো আমাদের সিম্পল বাক্য, হয়ে গেল। এখন আমরা আগেই বলেছিলাম যে সিন্স এজ হোয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার দুইটা উপায়। একটা হলো সাবজেক্ট দুটো একই হলে স্ট্রাকচার একরকম হবে, সাবজেক্ট দুটো ভিন্ন হলে কি হবে?
আমরা দ্বিতীয় বা পরের অংশটিতে চলে যাই, যেখানে আছে সাবজেক্ট ভিন্ন হলে স্ট্রাকচার হবে সিন্স এস ওয়েন উঠে যাবে ঠিক আগের মতোই, প্লাস সাবজেক্ট। এখন সাবজেক্ট উঠানো যাবে না, যেহেতু দুইটা সাবজেক্টই আছে এই সাবজেক্টটাকে রেখে দিতে হবে, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এখানে কিন্তু আমরা টু ভার্ব থাকলে উঠে যাবে, এটা লিখি নাই, সংক্ষিপ্ত করে ফেলেছি, কিন্তু এটা মনে রাখতে হবে সবসময় টু ভার্ব থাকলে উঠাই দিতে হবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, প্লাস প্রথম বাক্যের বাকি অংশ, কমা, প্লাস দ্বিতীয় বাক্য। এখানে দ্বিতীয় বাক্যের আর কোনো পরিবর্তন নাই যেহেতু সাবজেক্ট দুইটা ভিন্ন। তো আমরা একটা উদাহরণ দেখি। এক্সাম্পল, since it was very cold there was no birds or animals in the ice covered country। যেহেতু এটা since যুক্ত, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত, তাহলে আমরা ধরে নিলাম এটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজেরই পরিবর্তনটা বেশি হয়, প্রিন্সিপাল ক্লজের পরিবর্তন হয় না। তো এখানে আমরা সাবজেক্ট কি পেলাম, সাবজেক্ট দুইটা ভিন্ন হলে, সাবজেক্ট দুইটা ভিন্ন আমাদের আগে দেখতে হবে। এই প্রথম বাক্যের সাবজেক্ট হলো ইট আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে বলে নেওয়া ভালো, দেয়ার দ্বারা যখন বাক্য শুরু হয় তখন দেয়ার কিন্তু সাবজেক্ট নয়, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বা সূচনাকারী দেয়ার। ইট এবং দেয়ার এগুলো সূচনাকারী হয়, তবে এখানে দেয়ারটা সূচনাকারী, এটা ভার্ব, সাবজেক্ট নয়। তাহলে এই বাক্যের দ্বিতীয় যে বাক্যটা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ, এই বাক্যের সাবজেক্ট কে? আমরা জানি দেয়ার দ্বারা যখন বাক্য শুরু হয় তখন ফাইনিট ভার্ব এর, এটা হলো ফাইনিট ভার্ব, তার পরের যে অংশটা তাকেই বলা হয় সাবজেক্ট। এই দেয়ার দ্বারা বাক্য শুরু হলে ভার্বের পরের অংশকেই বলা হয় সাবজেক্ট। এখানে নো বার্ডস অর অ্যানিমালস, এটাই হলো সাবজেক্ট। তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো নো বার্ডস অর অ্যানিমালস আর প্রথম বাক্যের সাবজেক্ট হলো ইট। তাহলে দাঁড়ালো কি দুইটা ভিন্ন সাবজেক্ট। এই ভিন্ন সাবজেক্ট হলে আর সিন্স দ্বারা যুক্ত হলে এরূপ কমপ্লেক্সকে সিম্পল করতে হবে কিভাবে? আমরা স্ট্রাকচার দেখে নিয়েছি, এখন সিন্স এজ ওয়েন উঠে যাবে, এখানে সিন্স আছে, সিন্স আমরা বাদ দিলাম, কিন্তু সাবজেক্ট থাকবে, সাবজেক্ট রেখে দিলাম। ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বটা হলো ওয়াজ, তার সঙ্গে আইএনজি কিভাবে হবে আমরা আগেই বলেছি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তোমরা জানো যে ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর এগুলোকে বলা হয় টু বি ভার্ব। এগুলো টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কোনো কোনো সময় বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে তাকে পেয়েছি, কিন্তু এদের বেস ফর্ম কি? এদের বেস ফর্ম হলো বি, বি হলো এদের বেস ফর্ম। আমরা আগেই বলেছি যে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে আইএনজি যুক্ত করলে কি হবে? বিং। তাহলে আগে রয়ে গেল ইট, তারপরে এখানে বিং, বাকি অংশ প্রথম বাক্যে ভেরি কোল্ড, তাহলে ইট বিং ভেরি কোল্ড, কমা, তারপরে দ্বিতীয় বাক্যের আর কোনো পরিবর্তন নাই, দেয়ার ওয়াজ নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্য স্কোয়ার্ড কান্ট্রি। দেখে নিই আমরা উত্তরটা, এই it being very cold, comma, there was no birds or animals in the ice-covered country. আশা করি সব ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো। এই আমাদের 1 নাম্বার রোল শেষ হলো। এখন আমরা দ্বিতীয় নিয়ম নাম্বার 2 তে চলে যাব। রোল 2, সিন্স অথবা এজ দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা কারণ বোঝালে এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। তো সিন্স এজ থাকলে কারণ বোঝায়, আর আগেও আমরা সিন্স এজ যুক্ত বাক্য করেছি, সেখানেও ইচ্ছা করলে আমরা এই নিয়মটাও অ্যাপ্লাই করতে পারতাম, বা এখানে আমরা ওই আগের 1 নাম্বার রুলও অ্যাপ্লাই করতে পারবো। এখানে শুধু বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয়েছে যে আমরা ইচ্ছা করলে 1 নাম্বার রুল ব্যবহার করেও সিম্পল করতে পারবো, আমরা সিন্স এজ দ্বারা যুক্ত থাকলে এই 2 নাম্বার নিয়ম ব্যবহার করেও আমরা সিম্পল করতে পারবো। 2 নাম্বার নিয়মটাতে তাহলে কি বললো, সিন্স এজ দ্বারা কারণ বোঝালে, সিন্স এজ থাকলে কারণ বোঝাবেই,
আর সেটাকে আমরা দ্বিতীয় আরেকটি নিয়মে সিম্পল করতে পারি। তাহলে দ্বিতীয় যে পদ্ধতি সিম্পল করার সেটাও আমরা দেখে নিব। স্ট্রাকচার সিন্স এজ উঠে যাবে, সেই আগের মতোই সিন্স এজ উঠে যাবে। সিন্স এজ উঠে তার স্থলে কি বসাবো আমরা? বিকজ অফ বসিয়ে দেবো, যেহেতু কারণ বোঝাচ্ছে সেজন্য আমরা বিকজ অফ বসাবো। প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, এটা কি তোমরা সবাই জানো কিনা? সাবজেক্টের তিনটা কেস আছে। আমরা কোনো বাক্যের সাবজেক্টে যে রূপটা বসাই তাকে বলা হয় সাবজেক্টিভ কেস। আর ওই সাবজেক্টটাকে কোনো কারণে যদি আমরা অবজেক্টে ব্যবহার করি তখন তার আরেকটা রূপ হয়, তখন তাকে বলা হয় অবজেক্টিভ রূপ। আর কোনো কোনো সময় কারো অধিকারে কোনো কিছু থাকা বোঝাইতে আমরা ওই সাবজেক্টের যে রূপটা ব্যবহার করি তাকে বলা হয় পজেসিভ রূপ। যেমন আই, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তার রূপের পরিবর্তন হয়, তখন কি হয়? মি। আর যদি আমার বুঝাইতে চাই আমার কলম, আমার ল্যাপটপ, তাহলে আই ল্যাপটপ বললে হবে না, মি ল্যাপটপ বললেও হবে না, তখন বলতে হবে কি? মাই ল্যাপটপ। এই যে তিনটা রূপ আই, মি এবং মাই, এই তিনটাকে বলা হয় কেস। এটা প্রনাউনের কেস। প্রনাউনের তিনটা কেস থাকে, একটাকে প্রথমটাকে বলা হয় সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস বলে, পরেরটাকে বলা হয় অবজেক্টিভ কেস যা বাক্যের অবজেক্টে বসে, আর কারো অধিকারে কিছু থাকা বোঝাইতে পজিটিভ কেস ব্যবহৃত হয়। আমরা এখানে সাবজেক্টের পজিটিভ কেসটা ব্যবহার করব, বিকজ অফ এর পরে সাবজেক্টের পজিটিভ কেস ব্যবহার করব, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওই আগের মতোই টু বি ভার্ব থাকলে উঠাই দিতে হবে, এগুলো আর লেখা হয় না এখানে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যথারীতি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস প্রথম বাক্যের বাকি অংশ, প্লাস কমা, প্লাস দ্বিতীয় বাক্য। আমরা একটা উদাহরণ দেখে নিই। এক্সাম্পল, এখানে বলে নেওয়া ভালো যে তোমার আরেকটা রোল আছে, আমি এখানে রোলটা দিয়ে দিয়েছি, আমি এই রোলটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটাকে আরেকটা নিয়মে করা যায়, সেটা হলো সিন্স অথবা এজ উঠে যাবে, ওটা আগের মতোই। বিকজ অফ বসবে, সেটা জাস্ট আগের নিয়মের মতোই। সাবজেক্টের পজিটিভ কেস, এটাও আগের নিয়মের মতো। এখানে ভার্ব উঠে যায়। ভার্ব কখন উঠে যাবে? প্রিন্সিপাল ভার্ব থাকলে উঠে যাবে না, কিন্তু টু বি ভার্বগুলো থাকলে সেগুলোকে আমরা উঠিয়ে দিব। আর টু বি ভার্ব যখন বাক্যের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপর অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, আর সেই অ্যাডজেক্টিভকে নাউন করে দিতে হবে। দ্বিতীয় নিয়মটা একটু খেয়াল করে সবাই, যে ভার্ব উঠে যায়, ভার্ব উঠে যায় মানে এখানে প্রিন্সিপাল ভার্ব থাকলে উঠবে না, টু বি ভার্ব থাকলে সেগুলো উঠে যাবে। আর যখনই কোনো বাক্যে টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে বা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে, তখন তারপরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, আর সেই অ্যাডজেক্টিভটাকে এই নিয়মে এসে কি করতে হবে? নাউন রূপ করে দিতে হবে। প্লাস এটা কমা বসাতে হবে, প্লাস দ্বিতীয় বাক্য, বাকি অংশ মানে দ্বিতীয় বাক্য, অর্থাৎ ওই প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজের তেমন কোনো পরিবর্তন হয় না। কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় শুধু সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তনগুলো হয়, প্রিন্সিপাল ক্লজের তেমন কোনো পরিবর্তন হয় না। এখানে আমরা দেখলাম, এখন আমরা উদাহরণটা দেখব। এই দুই নিয়মই আমরা উদাহরণ দেখব। এখানে একটা বাক্য পেলাম, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। স্বভাবতই সিন্স দ্বারা এখানে কারণ বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, যেহেতু কারণ বোঝাচ্ছে তাহলে আমরা প্রথম নিয়ম অ্যাপ্লাই করব। সিন্স এজ উঠে যায়, সিন্স এজ উঠে যায়, আমরা সিন্স বাদ দিয়ে দিলাম। তারপরে বিকজ অফ বসাবো, আমরা এখানে এর পরিবর্তে বিকজ অফ বসিয়ে দিব। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস, যা বলছিলাম যে হি সাবজেক্ট, এটা সাবজেক্টিভ রূপ বা নমিনেটিভ রূপ কেস, আমরা এর পজিটিভ কেস বসাবো। পজিটিভ কেস কি? হিজ, তাহলে বিকজ অফ হিজ, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওয়াজ, ওয়াজ এর বেস ফর্ম কি? বি, বি এর সাথে আইএনজি যুক্ত করলে কি হয়? বিং, তাহলে বিকজ অফ হিজ বিং ইল, তারপরে দ্বিতীয় বাক্য যা আছে তাই হবে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। Because of his being ill, he could not attend the class. এই হলো এই প্রথম নিয়মে, প্রথম স্ট্রাকচারে আমরা এইভাবে করলাম।
এখন আসো আমরা দেখি এই দ্বিতীয় নিয়মে কিভাবে করা যায়। দ্বিতীয় নিয়মে করতে হলে যথারীতি সিনসেস এটা উঠে যাবে, বিকজ অফ বসবে, সাবজেক্টে পজিটিভ কেস বসবে, হ্যাঁ, ভার্ব উঠে যাবে, ভার্ব মানে টু বি ভার্ব গুলো উঠে যাবে। এই যে টু বি ভার্ব উঠে গেল, আমরা উঠায় দিলাম। কিন্তু তারপরে যে এজেক্টিভটা আছে, এই যে এজেক্টিভ ইল এর নাউন রূপ করতে হবে। এজেক্টিভের নাউন রূপ কি? এই এজেক্টিভটার নাউন রূপটা কি হবে? ইলের নাউন রূপ ইলনেস। তারপর দ্বিতীয় বাক্যের আর কোনো পরিবর্তন হবে না। তো আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দুটা নিয়মের মধ্যে কিন্তু আমরা আরো প্রথম নিয়মের দুটো অংশ দেখলাম, দ্বিতীয় নিয়মের দুইটা স্ট্রাকচার দুই ভাবে করা যায় আমরা দেখলাম। তার মানে আমরা 4টা রোল করে ফেললাম। তোমরা এইগুলো পুনরায় একবার না বারবার দেখবে। আমি অনেক সময় দেখি যে যখন আমি এই ভিডিওটা তোমাদের সাথে লাইভে যাই, যখন এই ভিডিওটা তোমরা দেখো, অনেকেই কমেন্ট করো, কমেন্ট করতে থাকো একের পর এক। সেই কমেন্টগুলো হয় তোমাদের মধ্যে, হ্যাঁ, তখন তোমরা মনোযোগী হও না এবং কমেন্ট করো যে স্যার কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু কমেন্ট লেখায় ব্যস্ত থাকলে তোমরা বুঝতে পারবে না। কমেন্ট লিখবে, অবশ্যই লিখবে। কমেন্টই হলো তোমাদের সাথে আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ। কমেন্ট কিসের উপর করবে? যে এই জিনিসটা 2 নম্বর নিয়মের এই জিনিসটা আমি স্যার বুঝতে পারি নাই, পার্টিকুলার ভাবে প্রশ্ন করবে, কমেন্ট করবে। সেই বিষয়গুলোর উপর আমি পুনরায় তোমাদের আরেকটা সলভ ক্লাস নেব, যেখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কমেন্টগুলো আমি দেখে দেখে সেই কমেন্টগুলো দেখে আমি তাদের প্রত্যেকেরই উত্তর আমি দিয়ে দিব। তো এই বিষয়টা প্রিয় ছাত্রছাত্রীরা খেয়াল রাখবে যে আমি যখন এই ক্লাসটা নিচ্ছি তখন সবাই তোমরা মনোযোগী হবে, অথবা তোমরা বারবার ভিডিওটা দেখতে থাকবে। হ্যাঁ, দেখার পরেও যদি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। এখন আমরা চলে যাব পরবর্তী রোলে, 3 নাম্বার রোল। দেখি আমরা 3 নাম্বার রোলটা কি আছে। when দ্বারা সময় বোঝালে কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। when দ্বারা তো সময় বোঝাবেই, তো এরকম when যুক্ত কমপ্লেক্সকে সিম্পল কিভাবে করতে হয় সেটা আমরা করব। আমরা স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। in অথবা during অথবা at অথবা at the age of প্লাস সময় নির্দেশক শব্দটি প্লাস কমা প্লাস দ্বিতীয় বাক্য। খুব সহজ। এই ক্ষেত্রে আমি আবার বলে নিচ্ছি যে দ্বিতীয় বাক্য যেটা আমরা এখানে দেখাচ্ছি সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। তো আমরা পরিবর্তনটা দেখলাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কিছুই থাকছে না, যা আছে সব উঠে যাবে। তার পরিবর্তে কি বসবে? এই 4টা শব্দের যে কোনো একটা বসবে, আর যে সময় নির্দেশক শব্দটা আছে সেটা বসবে। তো আমরা একটু খেয়াল করে নেব এই 4টা কোন সময় বসাবো। ইন এবং ডিউরিং এই দুইটাই বড় সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু পার্থক্য আছে একটা। আমরা যখন ইন ব্যবহার করব তারপরে কোনো আর্টিকেল দি লাগবে না। ইন স্প্রিং, ইন 1999 এরকম ব্যবহার করব। কিন্তু আমরা যদি ডিউরিং ব্যবহার করি তাহলে তারপর একটা দা লাগবে, যেমন ডিউরিং দ্য স্প্রিং, ডিউরিং দ্য স্প্রিং, ডিউরিং দ্য সামার, এরকম হয়। তাহলে ইন এবং ডিউরিং এর ব্যবহারটা আমরা বুঝতে পারলাম যে বড় সময়ের আগে ইন বা ডিউরিং হয়, আর ডিউরিং ব্যবহার করলে তারপরে একটা দি আর্টিকেল লাগে। এট ছোট সময় অপেক্ষাকৃত ছোট সময়ের পরিবর্তে বা পূর্বে আমরা এট ব্যবহার করি। এট দ্য এজ অফ কারো বয়স বুঝাইতে এট দ্য এজ অফ ব্যবহার হয়, এটা আমরা সহজেই বুঝতে পারছি। আর সময় নির্দেশক শব্দ একটা থাকবে, আমি উদাহরণ দেখাই দিব। এই সময় নির্দেশক শব্দটি শুধু থাকবে, আর কিছুই থাকবে না। সাবঅর্ডিনেট ক্লজ থেকে এটুকুই থাকবে। কমার পরে দ্বিতীয় বাক্য বা প্রিন্সিপাল ক্লজটা পুরোটাই থাকবে। এই হলো কমপ্লেক্স থেকে when যুক্ত সময় বুঝাইলে কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। এক্সাম্পলটা দেখি আমরা। when it is spring the cuckoo sings। লক্ষ্য করো when যুক্ত সময় বোঝাচ্ছে, সময় কি? স্প্রিং, সময় নির্দেশক। the cuckoo sings, cuckoo মানে কোকিল, গান গায়। তো এখানে আমরা দেখব স্প্রিং
একটা ঋতু অপেক্ষাকৃত বড় সময়, সেখানে আমরা ইন ব্যবহার করব। তাহলে এই বাক্যে কিছুই থাকছে না, এই সবগুলো বাদ যাবে, এর পরিবর্তে শুধু ইন বসবে। আর সময় নির্দেশক শব্দ, এই যে সময় নির্দেশক শব্দ, এই সময় নির্দেশক শব্দটা শুধু থাকবে। তাহলে কি দাঁড়ালো? ইন স্প্রিং। আর দ্বিতীয় বাক্য, কমার পরে দ্বিতীয় বাক্যের উপরে থাকবে দ্য কোকো সিংস। তাহলে সিম্পল কিভাবে হলো? বাক্যটা দাঁড়ালো ইন স্প্রিং দ্য কোকো সিংস। আমরা দেখে নিই উত্তরটা। ইন স্প্রিং দ্য কোকো সিংস। এখন ছোট সময় হলে সেক্ষেত্রে কি হবে? আমরা একটা উদাহরণ দেখি। when it was daylight, daylight মানে দিবালোক, দিনের বেলা, দিনের কোন একটা সময়। তো দিনের কোন একটা সময়, এটা ঋতু থেকে অনেক ছোট, এটা অপেক্ষাকৃত ছোট সময়। তাহলে তার আগে আমরা কোনটা ব্যবহার করব? এট ব্যবহার করব ছোট সময় পূর্বে। আমরা সময় পেয়ে গেলাম, আর যেহেতু ছোট সময়, তাহলে এট ব্যবহার করব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমরা কি রাখছি? এট আর এই ডেলাইট, আর কোনো কিছুই থাকছে না এখান থেকে প্রথম অংশ থেকে। তাহলে এট ডেলাইট পরে প্রিন্সিপাল ক্লজ পুরোটাই থাকবে। আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং। তাহলে সিম্পল করলে আমাদের কি হলো দেখে নিই। এট ডেলাইট আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং হয়ে গেল সিম্পল। এখন আসো বয়সের ক্ষেত্রে কি হবে। আমরা একটা বাক্য দেখে নিই বয়সের। when Cherry was 4 he lived in the orphanage। তো এখানে চেরির বয়স বোঝাচ্ছে, তাহলে এই সময়টা দ্বারা বয়স বোঝাচ্ছে, জেরির বয়স। এখানে when দ্বারা বয়স বোঝাচ্ছে। তো when Jerry was 4 এখানে সময় নির্দেশক শব্দ হলো 4। যেহেতু এটা বয়স বোঝাচ্ছে, কাজে আমরা at the age of বসাবো, আর সময় নির্দেশক শব্দ 4, এই দুইটা শুধু বসবে সাবঅর্ডিনেট ক্লজ থেকে, আর কিছুই বসবে না। তাহলে at the age of 4, তারপর প্রিন্সিপাল ক্লজ। এইখানে একটা বিষয় আবার বলে রাখি, সাবজেক্ট দুইটা একই। সাবজেক্ট দুইটা একই হলে আমরা প্রথম বাক্যের যে নাউনটা আছে দ্বিতীয় বাক্যের প্রোনাউনের জায়গায় সেটা বসাইতে হবে। এটা সবসময় করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। একই জিনিস বারবার হয়তো বলার দরকার নাই, আমরা প্রথমে বলেছি, এখানে হয়তো আর বলি নাই, কিন্তু কাজটুকু করতে হবে আমাদের। তাহলে আমরা কি বলবো? at the age of 4 এর জায়গায় কি বসাবো? জেরি। জেরি lived in the orphanage। দেখি উত্তরটা। at the age of 4 জেরি lived in the orphanage। এই হয়ে গেল আমাদের 3 নাম্বার নিয়ম। রোল নাম্বার 3 when দ্বারা সময় বোঝালে কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা চতুর্থ নিয়মে চলে গেলাম। তৃতীয় নিয়মের একটু অংশ এখানে আছে, সেটা হলো when দ্বারা কাজের সময়কে নির্দেশ করলে, when দ্বারা বয়স বোঝালো, when দ্বারা ঋতু বোঝালো, when দ্বারা দিবালোক বা ছোট্ট সময় বোঝালো, কিন্তু কাজের সময় নির্দেশ করতে পারে। আমরা উদাহরণ দেব, তার আগে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। সেই ক্ষেত্রে গঠন হবে at the time of প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের নাউন রূপ প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস কমা প্লাস দ্বিতীয় বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। এটা অনেকটা প্রথম নিয়মগুলোর মতোই, কিন্তু এখানে at the time of বসাতে হবে। আমরা একটু দেখে নিই when দ্বারা কাজের সময়কে কিভাবে নির্দেশ করে। আমরা একটা উদাহরণ দেখি। এক্সাম্পল, when I was eating rice my father came। কাজের সময় নির্দেশকারী when। when দ্বারা কি বোঝাচ্ছে? যখন I was eating, আমি ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়ার সময়টাকে নির্দেশ করছে when দ্বারা। তো when দ্বারা কাজকে নির্দেশ করে যখন, তখন স্ট্রাকচার হবে at the time of প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, এই যে সাবজেক্ট এর পজিটিভ কেস প্লাস ভার্বের নাউন রূপ অথবা ভার্বের সাথে আইএনজি। দুইটা ভার্বের সাথে আইএনজি করলেও সেটা নাউন হয়, জিরান মানে নাউন। আবার অনেকগুলো ভার্ব আছে যার সরাসরি নাউন রূপ আছে আলাদা, সেটাও ব্যবহার করতে পারি। প্লাস বাকি অংশ, প্রথম বাক্যের যদি আরো কোনো অংশ থাকে সেটা, তারপরে দ্বিতীয় বাক্য যা আছে তাই আমরা ব্যবহার করব। তাহলে এটা কি দাঁড়ালো? at the time of I এর পজিটিভ কেস মাই, at the time of my, ভার্বের সাথে আইএনজি করলেই হবে শুধু, ওয়াজটা উঠে যাবে, টু ভার্ব থাকলে উঠে যাবে, এটা প্রথমেই বলা হয়েছে। ভার্বের সাথে আইএনজি করাই আছে। at the time of my eating rice my father came।
হয়ে গেল। আমরা উত্তরটা দেখি। At the time of my eating rice, my father came. তো এই হয়ে গেল। এখন আমরা যাব চতুর্থ নিয়মে। রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। রিলেটিভ প্রনাউন আমি একটু বলে নিই যে হোয়াট ইজ রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন এখানে দুটো অংশ, একটা হলো রিলেটিভ আর একটা হলো প্রনাউন। তো রিলেটিভ প্রনাউন হলো সেই কানেক্টরস বা কনজাংশন যা কমপ্লেক্স বাক্যে বসে সে একই সাথে প্রনাউনের কাজও করে আর একই সাথে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক বা যুক্ত বা দুইটা বাক্যকে মিলন ঘটায়, সম্পর্ক সৃষ্টি করে, যুক্ত করে। সেজন্য এই সমস্ত প্রনাউনকে বলা হয় রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন যেমন দ্যাট, হু, হুইচ, এই ডব্লিউএইচ কোশ্চেন যেগুলো আছে সবগুলোই এই রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার এগুলো ডব্লিউএইচ কোশ্চেন হিসেবেও আমরা পাই, ইন্টারগেটিভ প্রনাউন হিসেবেও সেগুলো ব্যবহৃত হয়। এগুলো দুই ধরনের ব্যবহারই আছে। যাই হোক, রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা একটু গঠনটা দেখে নিব। রিলেটিভ প্রনাউনের পূর্ব পর্যন্ত, রিলেটিভ প্রনাউন যে জায়গায় বাক্যের যে জায়গায় রিলেটিভ প্রনাউন আছে তার পূর্ব পর্যন্ত যা কিছু থাকবে সবকিছুই আমরা সিম্পল সেন্টেন্সে বসিয়ে নেব। প্লাস রিলেটিভ প্রনাউন থেকে পরবর্তী ভার্ব, ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে সবগুলো বাদ দিয়ে দিব, উঠিয়ে দিব। প্লাস ভার্বের সাথে আইএনজি করে দিব। প্লাস বাকি অংশ মানে তারপরে ভার্বের সাথে আইএনজি করার পরে যা আছে সবগুলোই থাকবে সিম্পল সেন্টেন্সে, আর কোনো পরিবর্তন নাই। আমরা একটু একটা উদাহরণ দেখে নিই। আমরা উদাহরণে দেখে নিব কিভাবে রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করা যায়। তো এক্সাম্পল, I lived in the house that belonged to the college campus. এখানে রিলেটিভ প্রনাউন কোডটা আমরা একটু খুঁজে বের করে নিই। I lived in the house, এটা একটা বাক্যাংশ আমরা বুঝতে পেরেছি। That, এই দ্যাটটা পরবর্তী বাক্যকে প্রথম বাক্যের সাথে যুক্ত করেছে, এটাই হলো রিলেটিভ প্রনাউন। তো আমরা এটাকে রিলেটিভ প্রনাউনটা আমরা পেয়ে গেছি এবং স্ট্রাকচার অনুযায়ী রিলেটিভ প্রনাউনের পূর্ব পর্যন্ত যা আছে পুরোটাই আমরা সিম্পল সেন্টেন্সের জন্য রেখে দিব, অর্থাৎ এটা বসাতে হবে। দ্যাট থেকে পরবর্তী মূল ভার্ব, এখানে আর কিছুই নাই, কোনো কোনো বাক্যে থাকবে। এই মূল ভার্ব হলো বিলংড। তাহলে দ্যাট থেকে পরবর্তী মূল ভার্বের মাঝখানে কোনো কিছুই নাই, এখানে আর কিছুই নাই, শুধু এটুকুই আছে, বিলংড, মূল ভার্বটাই আছে। তো আমরা রুলের মধ্যে লিখেছি যে দ্যাট থেকে পরবর্তী মূল ভার্বের পূর্ব পর্যন্ত যা কিছু থাকবে সব উঠে যাবে। এখানে কিছুই নাই, এখানে ওঠানো কিছু নাই, তো শুধু দ্যাটটাই উঠে যাবে। আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এখানে বিলংড আছে তার সাথে আইএনজি যুক্ত হবে। আমরা আগেই বলেছি ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। এটা হলো পাস্ট ফর্ম, তার বেস ফর্ম কি বিলং, বিইএলওএনজি, বিলং, এর সাথে আইএনজি যুক্ত করলে বিলঙ্গিং। তো এটা করে ফেলবো বিলঙ্গিং, পরে বাকি অংশ যা আছে পুরোটাই থাকবে বিলঙ্গিং টু দ্য কলেজ ক্যাম্পাস। তো হয়ে গেল, আই লিভড ইন দ্য হাউস বিলঙ্গিং টু দ্য কলেজ ক্যাম্পাস। দেখে নিই উত্তরটা, I lived in the house belonging to the college campus. হয়ে গেল, এই 4 নাম্বার রুল শেষ হয়ে গেল। আমরা আজকের ক্লাস এ পর্যন্তই, কারণ একসাথে এতগুলো রুল হয়তো তোমাদের কাছে নতুন বিষয়গুলো, এতগুলো রুল একসাথে দিলে তোমাদের জন্য একটা বোঝা হয়ে যাবে, বার্ডেন হয়ে যাবে। সো এই 4টা রুলের মধ্যে তো আরো অনেকগুলো বিকল্প আছে, সেগুলো সহ অনেকগুলো। তো আজকে এই 4টা রুল তোমরা বারবার ভিডিওটাকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যখনই বুঝবে না তখন এখানে কমেন্ট করবে, এই কমেন্টগুলো আমি দেখব এবং সেগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আমরা এই কাজগুলো করব তোমাদের সহায়তার জন্য, তোমাদের পড়াশোনার আরো উত্তরোত্তর ভালো করার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের চেষ্টায় হয়তো অনেক ত্রুটি থাকবে,
সেই ত্রুটিগুলোকে আমরা দেখব না, আমরা দেখব সরকারের নির্দেশনায়, আমাদের প্রচেষ্টায় তোমরা কতটুকু উপকৃত হতে পারছো সেই বিষয়টা। সো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে ইনশাল্লাহ।